আমরা যে তিনটা দেশের কথা শুনতে পাচ্ছি, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান, দেখা যাচ্ছে তিনটা দেশই সুন্নি প্রধান, তিনটা দেশই যুক্তরাষ্ট্রের মিত্র, এবং এই তিনটা দেশে আসলে খুবই উদ্গ্রীব উপসাগরীয় অঞ্চলে তেল রপ্তানিকারক যে দেশগুলো তাদের উপর চলমান ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে। আমরা আসলে কি বুঝবো এই তিনটা দেশের এই চুক্তি দিয়ে কি প্রমাণ হচ্ছে? তারা কি যুক্তরাষ্ট্রের একটা উইংস হিসেবে কাজ করবে? ইরানের বিপক্ষে কোনো একটা কাউন্টার পার্টি দাঁড়াচ্ছে, নাকি দেশগুলো কেবল সুরক্ষা নিয়েই মাথাটা ঘামাবে? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আপনার সাথে বোধহয় কথা হয়েছিল। আমি কিন্তু প্রধানত ইরানের এই এক্সপানশন আপনি দেখেন, হিস্ট্রিক্যালি যদি দেখেন, আহ, এখন হয়তো ইরান এভাবে বলছে না জি যে শিয়া বা অন্যান্য ইস্যুগুলো কিন্তু তারা বলছে না, জি কিন্তু ইরান যে আসলে, এটা কিন্তু একদম সত্য কথা, আমরা কেউ এটা খেয়াল করছি না বা খেয়াল করলেও ঢেকে রাখছি। ইরানের কিন্তু একটা ফিলসফি আছে রাষ্ট্র হিসাবেও, জি ইডিওলজি আছে রাষ্ট্র হিসাবেও। এখন এই ইডিওলজি ভালো মন্দ এই আলোচনা আমি যাচ্ছি না, জি কিন্তু তার ইডিওলজিটা কিন্তু প্রধানত শিয়া যে আইডিয়ার কথা আমরা বলি, সেই আইডিয়াটাকে অ্যাডজাস্ট করে, অ্যাডাপ্ট করে, এটাকে প্রিভেইল করে। এখন সেটা, এখন মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে জটিলতা তৈরি হয়েছে আমেরিকাকে বা ইসরায়েল, এই যে নতুন যে ঘটনা ঘটলো গত জি 2-3 মাস যাবত, এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যদি ইরানের যে উত্থান হচ্ছে, সেই উত্থানটা যদি তার রাজনৈতিক উত্থান মানে রাষ্ট্রীয় রাজনৈতিক উত্থানে রূপান্তরিত হয়, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যে সৌদি আরবের জন্য বিশেষ করে একটা শঙ্কার কারণ, এবং সুন্নি প্রধান অন্যান্য দেশগুলোর জন্য কিন্তু শঙ্কার কারণ। সে অবস্থায় অন্যান্য সুন্নি রাষ্ট্রগুলো যেমন তুরস্ক এবং পাকিস্তান, তাদেরও যেহেতু মানে আমাদের বাইতুল্লাহ শরীফ ওখানে অবস্থিত, এবং এই কেন্দ্রিক কিন্তু অনেকগুলো লড়াই আছে গত 1000 বছরে বা আরো 1400 বছরে, অনেকগুলো লড়াই কিন্তু আছে এই কেন্দ্রিক। তো সেই জায়গা থেকে হয়তো একটা ভূ রাজনীতি আমার কাছে মনে হয় এখানে প্রচ্ছন্ন। এটা শুধু আমেরিকাকে মানে পার্সপেক্টিভ দেখলে হবে না, এটা আমার কাছে কেন জানে মনে হয় সুন্নি শিয়া লড়াই না হোক, অন্তত সুন্নি প্রোটেকশনটাকে প্রাধান্য দেওয়ার একটা অংশ হতে পারে, যেহেতু সৌদি আরবকেই শুধু এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। যদি এটা আরো এক্সপান্ডেড হতো বা আহ, অন্য যারা আছে তারা যদি এর সাথে ইনক্লুডেড হতো, তাহলে হয়তো আমি এভাবে দেখতাম না। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় পাকিস্তান হয়তো এই ব্যাপারটা চিন্তা করছে না, তুরস্ক হয়তো অতটা চিন্তা করছে না, আচ্ছা কিন্তু আচ্ছা, এখানে কি আলাদা কোনো বার্তা দেওয়া হলো? মানে চুক্তিটা কেন মক্কাতেই হতে হবে, আর নামও দেওয়া হবে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি? এটা সৌদি আরবকে প্রোটেকশন দেওয়ার জন্যই একটা আলাদা মক্কা চুক্তি বলা হচ্ছে। জি কারণ মক্কাকে কেন্দ্র করে আমাদের যে অনুরাগ আবেগ আছে, সেখানে কিন্তু শিয়া সুন্নি দ্বন্দ্বটা অনেক সময়ই সুন্নিদের জন্য খুব বেশি পজিটিভ হয়নি। উম, তো এই যে ইতিবাচক হয়নি সুন্নিদের জন্য, আমি শিয়া সুন্নির লড়াইটাকে উস্কে দিতে চাই না, কিন্তু বিষয়টা হলো ফ্যাক্টটা বোঝার চেষ্টা করতে হবে। যদি কোনো কারণে ইরানের উত্থানটা আরো বেড়ে যায় এখানে মধ্যপ্রাচ্য কেন্দ্রে, জি। সেখানে কিন্তু এটা একটা উম, একটা একটা মানে বাধা তৈরি করবে সুন্নি রাষ্ট্রগুলোর জন্য, একটা মনস্তাত্ত্বিক হলো। তার মানে আমরা বলতে পারি যৌথ প্রতিরক্ষা যে চুক্তিটা হলো, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি, এটার ইনসাইডে একটা শিয়া সুন্নি কনফ্লিক্টটা জারি রয়েছে। সেটার চেয়ে বড় ব্যাপার হলো সৌদি আরবের প্রোটেকশন। সুন্নিরা সৌদি আরবকে যেভাবে দেখে জি বা পবিত্র স্থানগুলোকে যেভাবে দেখে, ইরান তো ঠিক এভাবে দেখে না। ইরানের পবিত্র স্থানগুলোর একটু ডিফারেন্স আছে। জি তো সেখানে সৌদি আরবের চেয়েও ব্যাপার হলো, সৌদি রাষ্ট্রের চেয়ে বিষয়টা হলো মক্কা মদিনা। তো জি মক্কা যেহেতু পলিটিক্যাল স্টেট এবং মক্কা চুক্তির কথা আপনি জানেন, জি সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় পাকিস্তান এবং তুরস্ক মদিনা না করেও কিন্তু মক্কাকে গুরুত্ব দিচ্ছে কেন, আমার কাছে যেটা আমার কাছে মনে হচ্ছে একটু ডিফারেন্স আছে এখানে মক্কাকে গুরুত্ব দেওয়ার মধ্যে। একটা বার্তা তো অবশ্যই আছে ইরানের প্রতি, জি এবং ইরান যেন জি এটুকুতে থেমে যায়, জি হয়তো যে যতটুকু ইসরায়েল এবং আমেরিকার সাথে তার লড়াইটা যায়, যেখানে সুন্নিরা এক ধরনের সংখ্যায় থাকে, মধ্যপ্রাচ্যের সুন্নিরা, সেটা থেকে পারমাণবিক শক্তি পাকিস্তানও হেল্প করছে। আর তুরস্ক তো আপনি তুরস্ক, জানেন বুঝতে পারছি, ইউরোপিয়ান একদম ইউনিয়নের একদমই ন্যাটো স্পষ্ট। জোটের দ্বিতীয় শক্তি। হ্যাঁ, তো সব কিছু মিলে আসলে সুন্নি শিয়া সুন্নি লড়াইকে প্রাধান্য দেওয়া না, বরং সৌদি আরবের পবিত্র স্থানগুলোকে গুরুত্ব দেওয়া, এটাই মনে হয় আমার কাছে এখানে বার্তা। একদম। খাজা মারুদি কিছু জানতে চাইবেন আপনি? না, আমার কোনো ভিন্ন চিন্তা ছিল, আমি যদি আপনি তখন তাহলে আমি ওইটা একটু শেয়ার করেন, ভিন্ন চিন্তাটাই বলবেন, কিন্তু তার আগে একটু যুক্ত করবেন। আমরা জানি যে এই যুদ্ধে প্রক্সি হিসেবে বেশ ভালো সাপোর্ট দিচ্ছে রাশিয়া এবং চীন। এখন এই প্রতিরক্ষা চুক্তি আসলে এই দুটো দেশ কিভাবে নিবে, এটা আমি নিশ্চয় ওনার কাছেও জানবো, অধ্যাপক কাজী বাবুর, কিন্তু আপনার একটা ছোট্ট মন্তব্য দিন। প্রতিটা দেশ তার পররাষ্ট্রনীতির জন্য জাতীয় স্বার্থটা প্রাধান্য দেয়। জি এইখানে মোক্ষম ব্যাপারটা হচ্ছে, উনি ঠিকই বলেছেন যে সৌদি সিকিউরিটি কনসার্ন। সৌদি আরব দেখেছে
যে এটা কিন্তু এইভাবে দেখলে হবে না যে আমেরিকা আমেরিকার উইং হিসেবে টার্কি, সৌদি আরবিয়া এবং পাকিস্তান কাজ করবে, সেটা ওরকম না। আমেরিকা একভাবে দেখবে, এই তিনটি দেশ আরেকভাবে দেখবে। সৌদি আরব যখন দেখেছে যে আমেরিকা তার ফুল সিকিউরিটি দিতে পারছে না, তখন কিন্তু সে আঞ্চলিক যারা পাওয়ার আছে, যেহেতু পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার আছে, টার্কি গেটওয়ে টু ইউরোপ, এইটা হয়তো এই কোয়ালিশনে বা মিলিটারি কোয়ালিশনে এসছে, এটা একটা। এবং এরা তো ডোনাল্ড ট্রাম্পের মতো করে দেখবে না, এবং এরা ইরানকেও ডোনাল্ড ট্রাম্পের মতো করে কাউন্টার করবে না। ইরানের একজন এমপি অলরেডি আজকেই বলেছেন যে এই চুক্তি সৌদি আরবকে কিন্তু সিকিউরিটি দেবে না যদি সে আমেরিকাকে আলাই হিসেবে ওরকম রাখে। হি মেড ইট ভেরি ক্লিয়ার, এই জিনিসটা বুঝতে হবে। আর শিয়া সুন্নির যে ব্যাপারটা, ধরেন এটা ইতিহাসে বিভিন্ন পর্যায়ে বাড়া কমার ব্যাপার আছে, টেনশন গত বিশেষ করে 9/11-এর পর থেকে যে ইসলামোফোবিয়া সারা পৃথিবীতে দেখা গেছে, এর ফলে কিন্তু শিয়া সুন্নির ডিভিশনের ব্যাপারটা অনেকখানি কমে আসে। আর আপনি যদি ইন্টেলেকচুয়াল এক্সারসাইজগুলো দেখেন, বেসড ইন টার্কি, ইজিপ্ট অ্যান্ড ইউনাইটেড স্টেটস, যেখানে ম্যাসিভ ইসলামিক রিসার্চ হয়, এই যে রিসার্চের যারা স্কলার, তাদের বক্তব্য যদি আপনি শুনেন, সেখানে শিয়া সুন্নির স্প্লিটের ব্যাপারটা অনেক বেশি কমে গেছে। এবং আমি যতদূর জানি, আমি যে পড়িনি, এটা শোনা কথা বলতে হচ্ছে যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইন্ডিকেশন দিয়েছেন যে মানে একদম পৃথিবী ডিস্ট্রাকশনের আগে মক্কা মদিনার দিকে যে বাহিনীটা যাবে, সে দ্যাট উইল গো ফ্রম খোরাসান। খোরাসান মানে এখন ইরানের প্রভিন্স খোরাসান না, খোরাসান মানে ইরান, পার্ট অফ আফগানিস্তান, সেন্ট্রাল এশিয়া, এই অঞ্চলটাকে খোরাসান বলা হতো। সুতরাং আপনাকে হোলিস্টিক্যালি দেখতে হবে, সুতরাং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না ব্যাপারটা। একদম। আমি তো শেষের দিকে ওই যে প্রশ্নটা করলাম, এটা আমি একটু কনভে করে অধ্যাপক কাজী মাহবুবুর রহমান আপনার কাছে, চীন এবং রাশিয়া আসলে এই প্রতিরক্ষা চুক্তিটাকে কিভাবে দেখবে, কোন লেন্সে দেখবে আপনার মনে হয়? আমার কাছে মনে হচ্ছে যে চীন এবং রাশিয়ার সাথেও তো শক্তিগুলোর সম্পর্ক আছে। যদিও সৌদি আরব খুব বেশি একটু ঝুঁকে আছে আমেরিকার দিকে, পাকিস্তান কিন্তু আমেরিকা এবং চায়না দুইটা মেরুকেই সে কভার করে। সেই জায়গা থেকে এই জোটের কিন্তু ভবিষ্যৎ অনেক ভালো। আমার কাছে মনে হয় না রাশিয়া এবং চীন এই জোটটাকে ডিফারেন্টলি দেখে, বরং মধ্যপ্রাচ্যের যে সিকিউরিটি সিস্টেমে একটা পরিবর্তন আসছিল এই সাম্প্রতিক যুদ্ধের কারণে, এবং ইরানের যে উত্থান হচ্ছে, সেই উত্থানটাকে একটা ব্যালেন্সে আনার ক্ষেত্রে চীন এবং রাশিয়াও মনে হয়, আমার কাছে আমি যতটুকু বুঝতে পারছি, এটাকে পজিটিভলি দেখবে। তারা এটাকে আমেরিকান অ্যালাইয়ের চেয়ে দেখার চেয়ে বরং দেখবে এটা হলো মধ্যপ্রাচ্যের সিকিউরিটি। মধ্যপ্রাচ্যের সিকিউরিটি কিন্তু শুধুমাত্র আমেরিকার জন্য প্রয়োজন তা না, বা পাকিস্তানের জন্য, চীন এবং রাশিয়ার জন্য কিন্তু সমানভাবে প্রযোজ্য। এখন যতটুকু সুবিধা চীন পেয়েছে ইরানের এই উত্থানের মধ্য দিয়ে, ততটুকুতেই আমার কাছে মনে হয় চীন খুশি থাকবে। আর ইরানের সবচেয়ে বড় ব্যাপার হলো কি, ইরানের যে ইমাম এই ধারণাগুলো কিন্তু আমাদের সামনে আসে না। এবং আপনি দেখেন বাংলাদেশও, আমি আগেও বলেছি, বাংলাদেশে শেখ হাসিনা শাসন আমলে আপনি দেখবেন ইরান এবং ফিলিস্তিন কিন্তু খুব সিরিয়াসলি সমর্থন দিয়ে গিয়েছে। যদিও আমরা ফিলিস্তিনের প্রতি এখনো আন্তরিকভাবে আমরা ফিলিস্তিনের মানুষের পাশে আছি, কিন্তু রাজনৈতিকভাবে ফিলিস্তিনি কূটনীতিক এখানে কিন্তু, বা ইরানের কূটনীতিকরা কিন্তু কর্তৃত্ববাদের সাথে ছিল গত 15 বছর, এবং শেষের দিকে খুব সিরিয়াসলি ছিল। আপনি মধ্যপ্রাচ্য দেখেন, এখানেও দেখেন ভারতের সাথে ইরানের সম্পর্ক অত্যন্ত গভীর ছিল, যদিও এই যুদ্ধে ভারত তাকে সাহায্য করেনি। ভারতের সাথে এখন আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হচ্ছে। আমি শেষ করতে চাই আপনার কাছ থেকে একটা মন্তব্য নিয়ে, সেটা হচ্ছে এই যৌথ প্রতিরক্ষা চুক্তি কোনোভাবে যুক্তরাষ্ট্র ইরানের এই যে যুদ্ধটা চলছে সেটা থামাতে ভূমিকা রাখবে কিনা? থামাতে এখনই ভূমিকা রাখবে না, কারণ এটার কোনো স্ট্রাকচার তেমন দাঁড়ায়নি। কারণ এটা জাস্ট একটা রাজনৈতিক ম্যানিফেস্টেশন। আমার কাছে মনে হয় না তো এখনো একটা সিকিউরিটি ম্যানিফেস্টেশন হয়েছে। এটা একটা পলিটিক্যাল ম্যানিফেস্টেশন, রাজনৈতিক প্রকাশ, যে এই রাষ্ট্রগুলো নিজেকে অটুট রাখতে চায়, ঐক্যবদ্ধ রাখতে চায়। কিন্তু এখনো সিকিউরিটি স্ট্রাকচারে যেভাবে ইরান যুদ্ধকে থামানোর জন্য বা ইরান ইউএসএ কে এক ধরনের এগ্রিমেন্ট আসার জন্য বাধ্য করার ব্যাপারে তাদের কিন্তু তেমন ফোর্স থাকবে না, যদিও তারা কূটনীতিকভাবে কাজ করতে পারবে। এবং ইরানকেও ভাবতে হবে, আমেরিকাকেও ভাবতে হবে। তাদের অ্যাকশন প্ল্যানে আসলে যুদ্ধ থামানোর জন্য কার্যকর কোনো কিছু উল্লেখ নেই, তাই এমনটা এখনই না। আমরা হয়তো একটু দেখি তারা কি করে আরো এগিয়ে যায় কিনা। কিন্তু সৌদি আরবের ক্ষেত্রে একটা স্পষ্ট বার্তা কিন্তু ইরানের কাছে গিয়েছে, যে ইরান কিন্তু যেন খুব বেশি না এগোয়। এটা কিন্তু ইরান অনেক সময় কিন্তু ইরাকের ক্ষেত্রে দেখবেন, আপনি সিরিয়ার ক্ষেত্রে দেখবেন, যে পরিমাণ প্রক্সি বাহিনী ইরান তৈরি করেছে, আমরা তো এই আলোচনাটা নির্মোহভাবে করি না। বুঝতে পারছি। আমার কাছে আসলে এই আলাপটা আরেকটু গভীরে যেতে পারলে সত্যি ভালো লাগতো, কিন্তু তারপরেও যেহেতু আমি তাই মনে করি।